লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বিষয়টি পড়াবো। তোমরা অন্যান্য দিনের মতো তোমাদের চারুপাঠ বই, খাতা এবং কলম নিয়ে চলে আসবে, ঠিক আছে? গত ক্লাসে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করেছিলাম, এই টপিকটি নিয়ে তোমাদের কারো যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। কেমন? আমরা আজকে যে টপিকটি পড়ব সেটি হচ্ছে একটা পদ্য পড়ব, ঠিক আছে? আজকে আমরা একটি পদ্য পড়ব। পদ্যের নাম হচ্ছে মানুষ জাতি। কি নাম বলো? পদ্যের নাম হচ্ছে মানুষ জাতি। ওকে, সো তোমরা সবাই লক্ষ্মী ছেলে মেয়ের মতো বইটা বের করে ফেলো, কেমন? তো মানুষ জাতি পদ্যটি লিখেছেন হচ্ছে কবি সত্যেন্দ্রনাথ দত্ত। কে লিখেছেন বলো? সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছেন। আমরা অলরেডি গত ক্লাসে যে টপিকটি পড়েছিলাম সেটি হচ্ছে নীল নদ আর পিরামিডের দেশ, তাই না? নীল নদ আর পিরামিডের দেশ লিখেছেন সৈয়দ মুজতবা আলী। আমরা নীল নদ আর পিরামিডের দেশ এই রচনাটির মানে পুরোটাই পড়ে ফেলেছি ইনশাল্লাহ, আল্লাহ রহমতে। তো পুরোটা পড়ার পর আমরা যেটা জেনেছি যে সৈয়দ মুজতবা আলী মিশর ভ্রমণ নিয়ে আসলে একটি রচনা লিখেছেন, কায়রো শহরকে নিয়ে লিখেছেন। নীল নদ, পিরামিড, তারপর হচ্ছে মিশরের যে সুন্দর সুন্দর মসজিদ আছে সেগুলো নিয়ে লিখেছেন। মিশরে বসবাস করে যে সুদানবাসী নিগ্রো তাদের নিয়ে লিখেছেন। অনেক অনেক অজানা তথ্য কিন্তু আমরা জেনেছি নীল নদ আর পিরামিডের দেশে, তাই না? তো এই যে রচনাটি আমরা পড়েছি, এই রচনাটি নিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম সবগুলো বহু নির্বাচনী প্রশ্ন, তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন, এগুলো যেন তোমরা বাসায় কমপ্লিট করে ফেলো। হ্যাঁ, তো তোমরা যদি প্র্যাকটিস করে থাকো তাহলেও আমাকে জানাবে, আবার যারা প্র্যাকটিস করনি সেটাও জানাবে। আর প্র্যাকটিস করাকালীন যদি কোনো প্রবলেম ফেস করে থাকো সেটাও কিন্তু আমাকে তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। সো চলো আজকে আমরা মানুষ জাতি কবিতা যেটি আছে এই কবিতাটি শুরু করি। ওকে, আমরা বরাবরই যে কাজটা করি, কোনো গদ্য বা পদ্য পড়বার আগে লেখক, কবি এবং শব্দার্থ টিকাগুলো আগে পড়ে নিই, তাই না? সো আজকেও আমরা সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে আগে পড়ে নিব, কেমন? তো দেখো সত্যেন্দ্রনাথ দত্ত নিয়ে যা লেখা আছে এখানে। সত্যেন্দ্রনাথ দত্ত 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। কি বলা হয়েছে? সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম সম্পর্কে বলা হয়েছে যে তিনি 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। 1922 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে তার মৃত্যু ঘটে। কত খ্রিস্টাব্দে বলো? 1922 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে তার মৃত্যু ঘটে। তাহলে আমরা কি জানলাম বলো? আমরা জানলাম যে সত্যেন্দ্রনাথ দত্ত 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। 1922 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে তার মৃত্যু ঘটে। বৈচিত্র্যপূর্ণ ছন্দের কবিতা লিখে সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর হিসেবে খ্যাতি লাভ করেন। অনেক সময় প্রশ্ন আসে যে ছন্দের জাদুকর কাকে বলা হয়েছে, তখন তোমরা বলবে যে সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়। কেন বলা হয় বলো? তিনি বৈচিত্র্যময় ছন্দের কবিতা লিখে ছন্দের জাদুকর উপাধি পেয়েছিলেন। হ্যাঁ, ছন্দের জাদুকর হিসেবে তিনি খ্যাতি লাভ করেন। সত্যেন্দ্রনাথ দত্ত কর্মজীবন শুরু করেছিলেন ব্যবসায় অর্থ বিনিয়োগ করে। তার মানে হচ্ছে তিনি তার কর্মজীবনটা শুরু করেছিলেন বিজনেস দিয়ে, হ্যাঁ, কিন্তু পরে ব্যবসায় ছেড়ে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। তিনি আরবি, ফার্সি, ইংরেজি সহ অনেক ভাষা জানতেন। বিদেশি ভাষা থেকে উপন্যাস, নাটক, প্রবন্ধ অনুবাদ করলেও কবি হিসেবে তিনি অধিক পরিচিত। হ্যাঁ, তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেনু ও বীণা, কুহু ও কেকা এবং বিদায় আরতি ইত্যাদি। কি কি কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য বলো? বেনু ও বীণা, কুহু ও কেকা, বিদায় আরতি ইত্যাদি। তাহলে আমরা কিন্তু সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম সম্পর্কে, তার কর্মজীবন সম্পর্কে, তার সাহিত্য সাধনা সম্পর্কে অনেক কিছু জানলাম, তাই না? আমরা কি জেনেছি? আমরা জানলাম যে সত্যেন্দ্রনাথ দত্ত 1800 কত খ্রিস্টাব্দে বলো? 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1922 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে তার মৃত্যু ঘটে। তিনি বেশি দিন বেঁচে থাকেননি, তিনি মাত্র 40 বছর বেঁচে ছিলেন। 40 বছর বয়সেই তার মৃত্যু ঘটে। এটা হচ্ছে 1922 খ্রিস্টাব্দে।
আর বৈচিত্র্যপূর্ণ ছন্দের কবিতা লিখে সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর হিসেবে খ্যাতি লাভ করেন। সত্যেন্দ্রনাথ দত্ত কর্মজীবন শুরু করেছিলেন ব্যবসায় অর্থ বিনিয়োগ করে, হ্যাঁ, কিন্তু পরে তিনি ব্যবসায় ছেড়ে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। তিনি আরবি, ফার্সি, ইংরেজি সহ অনেক ভাষা জানতেন। বিদেশি ভাষা থেকে উপন্যাস, নাটক, প্রবন্ধ অনুবাদ করলেও কবি হিসেবে তিনি অধিক পরিচিত। তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেনু ও বিনা, কুহু ও কেকা, বিদায় আরতি ইত্যাদি। তাহলে আমরা সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে অনেক কিছু জানলাম, তাই না? এখন আমরা এই মানুষ জাতি কবিতাটির শব্দার্থ টিকা সম্পর্কে জানবো। দেখো, এখানে আছে এক পৃথিবীর স্তন্যে লালিত, মানে এটা একটা টিকা, তাই না? এক পৃথিবীর স্তন্যে লালিত। আচ্ছা, দেখি আমরা যে এটি দিয়ে মূলত কি বোঝানো হয়েছে। হ্যাঁ, একই মায়ের দুধ পান করে যেমন সন্তান সন্ততি বেড়ে ওঠে, তেমনি পৃথিবীর সব জাতি, ধর্ম, গোত্রের মানুষ একই পৃথিবীর খাদ্য ও পানীয় গ্রহণ করে জীবন যাপন করে। কি বলা হয়েছে? যে একই মায়ের দুধ পান করে যেমন সন্তান ও সন্ততি, মানে কি হয় যে ধরো তোমরা ৩-৪ জন ভাই বোন, হ্যাঁ, তো তোমরা সবাই তো একজন মায়েরই দুধ খাচ্ছ, তাই না? তো এই একই মায়ের দুধ পান করে যেমন সন্তান সন্ততি বেড়ে ওঠে, তেমনি পৃথিবীর সব জাতি, ধর্ম, গোত্রের মানুষ এই একই পৃথিবীর খাদ্য ও পানীয় গ্রহণ করে জীবনযাপন করে। আমরা কি করছি? পৃথিবীতে যারা আছি, বসবাস করছি, আমরা তো অনেক জাতির আছি, অনেক ধর্মের আছে, অনেক গোত্রের মানুষ আছে, তাই না? কিন্তু আমরা সবাই কিন্তু এই একটা পৃথিবীতেই বেঁচে আছে এবং একটা পৃথিবীরই খাদ্য এবং পানীয় গ্রহণ করে জীবনযাপন করছি, তাই না? তো এই জন্য এক পৃথিবীর স্তন্যে লালিত দিয়ে বোঝানো হয়েছে যে একই মায়ের দুধ পান করে যেমন সন্তান সন্ততি বেড়ে ওঠে, তেমনি পৃথিবীর সব জাতি, ধর্ম, গোত্রের মানুষ একই পৃথিবীর খাদ্য ও পানীয় গ্রহণ করে জীবন যাপন করে। এরপর হচ্ছে রবি, শশী। রবি শব্দের অর্থ কি বলো? রবি শব্দের অর্থ হচ্ছে সূর্য, আর শশী শব্দের অর্থ হচ্ছে চাঁদ। ওকে, আমি আবার বলছি, রবি শব্দের অর্থ হচ্ছে সূর্য, আর শশী শব্দের অর্থ কি বলো? চাঁদ। তাহলে রবি, শশী অর্থ কি? সূর্য ও চাঁদ। ওকে, এরপর হচ্ছে শীতাতপ। শীতাতপ, এটাকে যদি তুমি সন্ধি বিচ্ছেদ করো তাহলে কি হবে? শীত যোগ আতপ, এর দুটো মিলে হয়েছে শীতাতপ। শীতাতপ শব্দ, শীত অর্থ কি? ঠান্ডা, আর তপ, তপ মানে কি? তপ্ত, তপ, তাপ, এগুলো মানে হচ্ছে গরম। তাহলে শীতাতপ অর্থ হচ্ছে ঠান্ডা ও গরম। ক্ষুধা তৃষ্ণার জ্বালা। ক্ষুধা ও পিপাসার কষ্ট। ক্ষুধা তৃষ্ণার জ্বালার অর্থ কি বলো? ক্ষুধা ও তৃষ্ণা মানেই তো পিপাসা, না? তো ক্ষুধা তৃষ্ণার জ্বালা অর্থ হচ্ছে ক্ষুধা ও পিপাসার কষ্ট। কচি কাঁচাগুলি ডাটো করে তুলি, অর্থ কি? ছোটদের পরিপুষ্ট করে তুলি। কি বলা হয়েছে? যে কচি কাঁচাগুলি, কচি কাঁচা দিয়ে বোঝানো হয়েছে ছোটদের। ডাটো অর্থ কি? পরিপুষ্ট করা। তাহলে কি বলা হয়েছে? যে কচি কাঁচাগুলি ডাটো করে তুলি, এটার অর্থ হচ্ছে ছোটদের পরিপুষ্ট করে তুলি। ঝুঝি। ঝুঝি শব্দের অর্থ কি বলতো? যুদ্ধ করি বা লড়াই করি অথবা কি সংগ্রাম করি। তরে। তরে শব্দের অর্থ হচ্ছে জন্য। সাধারণত পদ্যে এই শব্দ ব্যবহৃত হয়। ডাটো শব্দের অর্থ কি বলো? একটু আগেই কিন্তু আমি বলেছি, ডাটো শব্দের অর্থ হচ্ছে পুষ্ট বা শক্ত বা সমর্থ। বাঁচিবার তরে সমান ঝুঁজি, অর্থাৎ মানবিক জীবন যাপনের জন্য সব মানুষই কি করি? লড়াই করি। ঝুঁজি অর্থই হচ্ছে যুদ্ধ বা লড়াই। তার মানে বাঁচিবার তরে সমান ঝুঁজি অর্থ হচ্ছে মানবিক জীবন যাপনের জন্য সব মানুষই লড়াই করে। বাসর বাঁধিব, অর্থ কি? সম্প্রীতি গড়ে তুলে। বাসর বাঁধিব শব্দের অর্থ কি বলো? সম্প্রীতি গড়ে তুলে। দোসর। দোসর শব্দের অর্থ হচ্ছে সাথী বা বন্ধু বা সঙ্গী। আমি আবারও বলছি, দোসর শব্দের অর্থ হচ্ছে সাথী বা বন্ধু বা সঙ্গী। এরপর হচ্ছে ধল। ধল শব্দের অর্থ হচ্ছে সাদা বা ফর্সা বা শুভ্র। আমি আবারও বলছি, ধল শব্দের অর্থ হচ্ছে সাদা বা ফর্সা বা শুভ্র। অনেকে বলে না, ও তো অনেক ধলা, ধলা থেকেই মূলত ধল। জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা। জীবন সংগ্রামে কখনো বিপদে পড়ি, আবার সংকট পেরিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখি। কি বলা হয়েছে? যে জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা, মানে জলে ডুবি কিন্তু যদি ডাঙা পাই তাহলে বাঁচি। এটা দিয়ে কি বোঝানো হয়েছে? যে জীবন সংগ্রামে কখনো বিপদে পড়ি, আবার সংকট পেরিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখি। ডাঙা। ডাঙা শব্দের অর্থ কি বলে? স্থল বা উঁচু ভূমি অথবা চর। আমি আবারও বলছি, ডাঙা শব্দের অর্থ হচ্ছে স্থল অথবা উঁচু ভূমি অথবা কি চর। জনমবেদী। জনমবেদী শব্দের অর্থ হচ্ছে সূতিকা গৃহ বা জন্মস্থান। জনমবেদী শব্দের অর্থ কি বলো? সূতিকা গৃহ বা জন্মস্থান। ছোপ। ছোপ শব্দের অর্থ হচ্ছে রঙের পোচ বা ছাপ অথবা দাগ। ছোপ শব্দের অর্থ কি বলো? রঙের পোচ
অথবা ছাপ অথবা দাগ। বাহিরের ছোপ আছড়ে সে লোক, মানুষের বাইরের চেহারার রং যাই হোক না কেন আঁচড় লাগলে বা কেটে গেলে যে লাল রক্ত বের হয় তা বাইরের রঙের পার্থক্যকে কি করে বলো, ঘুচিয়ে দেয়। কি বলা হয়েছে, যে বাইরের ছোপ আছড়ে সে লোক, অর্থাৎ মানুষের বাইরের চেহারার রং যাই হোক না কেন আঁচড় লাগলে বা কেটে গেলে যে লাল রক্ত বের হয় তা বাইরের রঙের পার্থক্যকে কি করে, ঘুচিয়ে দেয়, মানে কমিয়ে দেয়। শূদ্র, হিন্দু চতুর্থ বর্ণের একটি হলো কি শূদ্র। হ্যাঁ, কি বলা হয়েছে, শূদ্র কি, যে হিন্দু তো 4 বর্ণ আছে হিন্দুদের মধ্যে, তাই না? তো এই হিন্দু চতুর্থ বর্ণের একটি হলো শূদ্র। বনেদি, বনেদি শব্দের অর্থ হচ্ছে প্রাচীন বা সম্ভ্রান্ত। আমি আবারও বলছি, বনেদি শব্দের অর্থ হচ্ছে প্রাচীন বা সম্ভ্রান্ত। গড় বনেদি অর্থাৎ অভিজাত নয় এমন। গড় বনেদি শব্দের অর্থ কি বলো, অভিজাত নয় এমন। বুনিয়াদ, বুনিয়াদ শব্দের অর্থ হচ্ছে ভিত্তি। বুনিয়াদ শব্দের অর্থ কি বলো, ভিত্তি। দুনিয়া সবারই জনম বেদি, এ পৃথিবীর সব মানুষেরই জন্মক্ষেত্র। কি বলা হয়েছে, যে দুনিয়া সবারই জনম বেদি, এ পৃথিবীর সব মানুষেরই জন্মক্ষেত্র। ব্রহ্ম, হিন্দু ধর্ম মতে পরমেশ্বর বা বিধাতা। ব্রহ্ম শব্দের অর্থ কি বলো, হিন্দু ধর্ম মতে পরমেশ্বর বা বিধাতা। হ্যাঁ, এই পরমেশ্বর বা বিধাতাকে মূলত বলা হয় কি বলো, ব্রহ্ম। তাহলে আমরা কিন্তু অনেকগুলো শব্দার্থ টিকা জানলাম, তাই না? আমরা জানলাম যে এক পৃথিবীর স্তন্যে লালিত, এটি দিয়ে বোঝানো হয়েছে যে একই মায়ের দুধ পান করে যেমন সন্তান সন্ততি বেড়ে ওঠে, তেমনি পৃথিবীর সব জাতি ধর্ম গোত্রের মানুষ একই পৃথিবীর খাদ্য ও পানীয় গ্রহণ করে জীবন যাপন করে। রবি শশী অর্থ কি বলো, সূর্য ও চাঁদ। শীতাতপ মানে ঠান্ডা ও গরম। ক্ষুধা তৃষ্ণার জ্বালা, ক্ষুধা ও পিপাসার কষ্ট। কচি কাঁচাগুলি ডাটো করে তুলি, ছোটদের পরিপুষ্ট করে তুলি। ঝুঁজি মানে যুদ্ধ করি অথবা লড়াই করি অথবা সংগ্রাম করি। তরে শব্দের অর্থ কি বলো, জন্য। ডাটো শব্দের অর্থ পুষ্ট বা শক্ত বা সমর্থ। বাঁচিবার তরে সমান ঝুঁজি মানে মানবিক জীবন যাপনের জন্য সব মানুষই কি করে, লড়াই করে। বাসর বাঁধিব মানে সম্প্রীতি গড়ে তুলি। দোসর, দোসর শব্দের অর্থ কি, সাথী বা বন্ধু বা সঙ্গী। ধল, ধল শব্দের অর্থ হচ্ছে সাদা বা ফর্সা বা শুভ্র। জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা, জীবন সংগ্রামে কখনো বিপদে পড়ি আবার সংকট পেরিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখি। ডাঙা শব্দের অর্থ হচ্ছে স্থল বা উঁচু ভূমি অথবা কি চর। জনম বেদি মানে সূতিকা গৃহ অথবা কি জন্মস্থান। ছোপ মানে রঙের পোচ অথবা ছাপ অথবা দাগ। বাহিরের ছোপ আছড়ে সে লোক, মানুষের বাইরের চেহারার রং যাই হোক না কেন আঁচল লাগলে বা কেটে গেলে যে লাল রক্ত বের হয় তা বাইরের রঙের পার্থক্যকে ঘুচিয়ে দেয়। শূদ্র, হিন্দু চতুর্থ বর্ণের একটি হলো শূদ্র। বনেদি শব্দের অর্থ কি বলো, প্রাচীন বা সম্ভ্রান্ত। গড় বনেদি অভিজাত নয় এমন। বুনিয়াদ শব্দের অর্থ হচ্ছে ভিত্তি। দুনিয়া সবারই জনম বেদি, এ পৃথিবীর সব মানুষেরই জন্মক্ষেত্র। ব্রহ্ম শব্দের অর্থ কি, হিন্দু ধর্ম মতে পরমেশ্বর বা বিধাতা। তাহলে আজকে আমরা মানুষ জাতি কবিতাটির কবি পরিচিতি সম্পর্কে জানলাম এবং শব্দার্থ টিকা সম্পর্কে জানলাম। ঠিক আছে, তো এ পর্যন্তই পড়া থাক। তোমরা বাসায় এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে আর অবশ্যই কিন্তু খাতায় না দেখে লিখবে। প্র্যাকটিস করাকালীন যদি তোমাদের কারো কোনো রকমের প্রবলেম হয় বা কোনো রকমের প্রশ্ন জেগে থাকে, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। আর আমাদের লেখাপড়া অনলাইনের যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। পরিচিত যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে সবাইকে ইনভাইটেশন পাঠাবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। সেই পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবে। খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হবে না। নিজের যত্ন নিবে, নিজের পরিবারের সদস্যদের যত্ন নিবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।